আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। এইচএসসি 26 ব্যাচ। ক্যামেরা একটু অ্যাঙ্গেল একটু ঘুরে যায়। হ্যাঁ, এইচএসসি 26 ব্যাচ আপনাদের আমি এক ভিডিওতে অবশ্যই রিকোয়েস্ট করছিলাম, আপনারা আমাকে বেশ কিছু স্টুডেন্ট কমেন্ট করে জানাবেন যে আসলে আপনাদের কার কলেজে কবে আর কি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। মানে আমাকে একজনে কমেন্ট করছেন, শুধু একটা কমেন্ট আমি পাইছি। সে বলছে যে আমি 26 ব্যাচ, আমাদের জানুয়ারির এই যে 13 তারিখ, যেটা যেটা গত হয়ে গেছে অলরেডি, 13 তারিখ থেকে আমাদের শুরু হবে। তার মানে কলেজে অলরেডি পরীক্ষা শুরু হয়েছে। এরকম অহরহ অনেক স্টুডেন্ট এখানে আছেন, আপনারা কেউ আমাকে কমেন্ট করেন নাই। যাই হোক, এখন ওইটার উপর ডিপেন্ড করে আমি আসলে একটা নির্ধারণ করছি যে এখন আমি দিই এই ক্লাসটা, আমি এখন আপলোড করি। আপনারা ভিডিওটা দেখবেন, যেদিন হায়ার ম্যাথ আপনার পরীক্ষা হয় ওই দিন আপনি সাজেশনটা ফলো করবেন এবং পরীক্ষা দিবেন। তাহলে আপনার জন্য এই সাজেশন থেকে আশা করা যায় আমি 100%-এর মধ্যে 100-এর মধ্যে আমি 90% প্রশ্ন আমি কমন ফলাইতে পারবো। আপনার টেস্ট পরীক্ষা হোক বা যে পরীক্ষাই হোক, টেস্ট পরীক্ষা না, শুধু আপনার যদি একদম আলিম পরীক্ষা, মানে মাদ্রাসা বোর্ডে তো আলিম আলিম পরীক্ষা, তো আলিম পরীক্ষা হোক বা ইন্টারমিডিয়েট বা এইচএসসি পরীক্ষা হোক, মানে যে বোর্ডেরই হন না কেন আপনার, আমি 100-র মধ্যে আমি 90 আমি কমন ফলাই দিতে পারবো। আমি 100-র মধ্যে কত কমন ফলাই দিব? 90। মানে আমি যে কনসেপ্ট গুলো আমি আপনাদেরকে দিব, এই কনসেপ্ট গুলা খুব সুন্দরভাবে পড়তে হবে। এখন এখানে তো আসলে পিডিএফ ওইভাবে দেখানো সম্ভব না। এখানে আমার একটু সমস্যাটা হচ্ছে যে আমি একদম আপনাদেরকে যে বিশেষ করে টাইপ, যেমন আসলে আমি আপনাদেরকে এমসিকিউ এর ক্ষেত্রে যে কাজটা করব, এমসিকিউ এর কথাটা আমি আগে আপনাদেরকে একটু বলি। আপনাদের সিলেবাসে কার কোন অধ্যায় আছে ওইটা আসলে ম্যাটার না, আপনাদের ফুল সিলেবাস মানে কি সম্পূর্ণ বইয়ের উপরেই হবে। কারণ কিছু কিছু কলেজে কিন্তু আবার এই বইটা নাই, মানে টেস্ট পরীক্ষার ফার্স্ট পার্ট হয় না, ওদের শুধু সেকেন্ড পার্ট হয়, এরকম কলেজে কিন্তু আছে। যাই হোক, আবার বিশেষ করে নামি দামি যেগুলো কলেজ, বিশেষ করে নটরডেম কলেজ আছে, আমরা হলি ক্রস আছে, এরকম এরকম আরো অনেক কলেজ আছে, আজিজুল হক কলেজ আছে, রাজশাহী কলেজ আছে। তো এরকম মানে বড় বড় কলেজ যেগুলা, ওই সমস্ত কলেজের ক্ষেত্রে আসলে ফার্স্ট পার্ট পরীক্ষা হয়। তবে খুব কম সংখ্যক কলেজ আছে যেগুলোর মধ্যে আমাদের ফার্স্ট পার্ট পরীক্ষা হয়। তো আমি তাদের জন্য আসলে ফার্স্ট পার্ট দিতেছি। আর সেকেন্ড পার্ট হচ্ছে আমরা কি করব, এটা সকল কলেজকে কেন্দ্র করেই দিব। আর এখানে যাদের যাদের আসলে ফার্স্ট পার্ট পরীক্ষা হয় আপনারা দিবেন, মানে এই সাজেশনটা ফলো করে পড়বেন। তো আমি আসলে আপনাদেরকে একদম টাইপ আকারে ওরকম বলতে পারতাছি না যে আসলে মানে দেখা দিলে ভালো হইতো। তবে ক্লাসের স্লাইড যদি আমি তৈরি করতে পারতাম তাহলে আপনাদের জন্য আরো উপকার হতো। যদি ডিজিটাল বোর্ড থাকতো তাহলে আমি করতে পারতাম। তো যাই হোক, আপনাদের বেশ অনেক ম্যাট্রিক্স আছে, যেগুলো প্রকারভেদ আছে। ম্যাট্রিক্স নির্ণয় থেকে শুরু করলাম, আমি বলি আপনারা একটু টিক দিবেন বা একটু নোট করবেন খাতা। আর যারা নোট করতে পারেন না বা এখনো বুঝতে আপনাদের একটু অসুবিধা হবে, তারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়েন, আমি আপনাদেরকে পিডিএফ পাঠিয়ে দিব। না, পিডিএফ মানে আমার লেখছি আর কি, আমি নিজের লেখা আমি আপনাদেরকে একদম পাঠিয়ে দিব যে এই টাইপ এবং এই টাইপ থেকে আমার এই মানে এতগুলা করে প্রশ্ন আর কি আসছে বা আসতে পারে। তো দেখেন, আমাদের ম্যাট্রিক্সের প্রকারভেদ। প্রথমে আসেন ম্যাট্রিক্স ও নির্ণায়ক থেকে আমাদের যে টাইপগুলো পড়তে হবে সেটা হচ্ছে, আমাদের বেশ কিছু প্রকারভেদ আছে, আমাদের অনেকগুলা প্রকারভেদ আছে, কিন্তু সব প্রকারভেদ থেকে আমাদের প্রশ্ন আসে না। তো কোন কোন প্রকারভেদ সে প্রকারভেদগুলা কি কি, সেটা হচ্ছে সেটা হচ্ছে আপনাদেরকে আমি একটু বলি। প্রথমে হচ্ছে প্রতিসম এবং বিপ্রতিসম। আমি যেগুলা বলি ওইগুলো আপনারা একটু নোট করবেন। তাহলে আমাদের ম্যাট্রিক্স ও নির্ণায়ক অধ্যায় থেকে আমাদের টাইপ 1, মানে যে টাইপ থেকে আমাদের এমসিকিউ আসতে পারে, প্রথম টাইপটা হচ্ছে এরকম। প্রথমে হচ্ছে ম্যাট্রিক্সের প্রকারভেদ, যেখানে প্রতিসম বিপ্রতিসম। এরপর হচ্ছে অভেদক ম্যাট্রিক্স, অভেদঘাতী, শূন্যঘাতী, সমঘাতী।
এগুলা। এরপর হচ্ছে আমাদের ব্যতিক্রমী অব্যতিক্রমী। এই যে কয়েকটা আমি বললাম, এই কয়েকটা ম্যাট্রিক্সের প্রকারভেদ, মানে এগুলা থেকে আমাদের বারবার প্রশ্ন আসতে দেখা যায়। তাহলে কি কি বললাম? প্রতিসম, বিপ্রতিসম, এরপর হচ্ছে যেখানে একটা আছে মানে কোনটা কোন প্রকারের ম্যাট্রিক্স। আপনারা বেশ অনেকগুলা প্রকার আপনারা দেখে যাবেন, যেমন উচ্চ ত্রিভুজাকার আছে, নিম্ন ত্রিভুজাকার আছে, অনুবন্ধী আছে, ওইগুলো অনেক সময় আসে। তো যাই হোক, কোনটা কোন প্রকার ম্যাট্রিক্স এটা আপনার চিনতে হবে, এটা আপনার চিনতে হবে, এটা হচ্ছে ফার্স্ট কথা। সেকেন্ড হচ্ছে ম্যাট্রিক্সের অর্ডার, ম্যাট্রিক্সের অর্ডার এবং মাত্রা, মানে অর্ডারকে মাত্রা বলা হয়। যেমন ওই জিনিসটা হচ্ছে সারি বাই করা, মানে কয়টা সারি আছে ইনটু কয়টা কলাম আছে, ওইটা লিখতে হয়। তো ওইটা আবার ট্রান্সপোজ করলে কি হয়, যেমন একটা ম্যাট্রিক্সের মাত্রা যদি আমাদের m বাই n হয়, আর এটাকে যদি আমি একটু ট্রান্সপোজ করি, ট্রান্সপোজ করলে হবে মানে এটা ইন্টারচেঞ্জ হবে, n বাই m হবে। তো এরকম কিন্তু আমাদের হয়, এটা হচ্ছে এই ম্যাট্রিক্সের অর্ডার, এটা হচ্ছে এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সের অর্ডার। তো এরকম ম্যাট্রিক্স, দুটা ম্যাট্রিক্স যোগ করা যাবে কখন, যখন এদের অর্ডার পুরোপুরি সেম হবে। গুণ করা যাবে কখন, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা যখন সমান হবে। এরকম এরকম যে কনসেপ্টগুলো আছে, অর্থাৎ মাত্রা বিষয়ক জিনিসগুলো আপনারা একটু দেখবেন। তাহলে ম্যাট্রিক্সের প্রকারভেদ এবং ম্যাট্রিক্সের মাত্রা, এগুলো আপনারা একটু দেখবেন। এরপর হচ্ছে ম্যাট্রিক্সের প্রকারভেদের মধ্যে যেমন এগুলোও কিন্তু হয়, সহগুণক ম্যাট্রিক্সও হয়, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, বিপরীত ম্যাট্রিক্স, ওইগুলোও কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওইগুলো আসলে আমি এর মধ্যে রাখছি, আপনাকে কি বলছি যে এতটুকু আমি একদম সুন্দরভাবে গুছিয়ে দিতে পারবো না, তবে যতটুকু বলতেছি এতটুকু আনে নেবেন। আর আপনারা যাদের একদম পিডিএফ আকারে নেওয়ার ইচ্ছা আছে, মানে পিডিএফ আকারে নিলে ওখানে একদম নোট করা আছে, আপনাদেরকে দিলাম, ওইটা থেকে দাগায় দাগায় আপনি পড়লেন, সেক্ষেত্রে আপনারা আমাকে নক দিতে পারেন। আর পিডিএফটার লিঙ্ক ওইভাবে আসলে ক্রিয়েট করে যে আমি একদম ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওইভাবে দেওয়া যাবে না। তো যাই হোক, ম্যাট্রিক্সের মাত্রা থেকে আমাদের অনেক প্রশ্ন আসে। তাহলে আমরা দুইটা জিনিস জানলাম। এরপরে হচ্ছে ম্যাট্রিক্সের সমতা, ম্যাট্রিক্সের সমতা থেকে আমাদের হালকা কিছু প্রশ্ন আছে, অতটা ইম্পর্টেন্ট না। এরপর হচ্ছে যোগ বিয়োগ গুণ, ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ, বিশেষ করে এগুলা গুণ গুণ আমার বেশি ইম্পর্টেন্ট। ম্যাট্রিক্সের যে এগুলো আছে এগুলোর মধ্যে ম্যাট্রিক্সের গুণ হচ্ছে আমাদের বেশি ইম্পর্টেন্ট, ম্যাট্রিক্সের যোগ বিয়োগ কতটা ইম্পর্টেন্ট না। এরপর হচ্ছে নির্ণায়ক, নির্ণায়কের মান, অনুরাশি, সহগুণক, মানে অনুরাশি নির্ণয়, সহগুণক নির্ণয়। এবং একটা নির্ণায়ক দিয়ে আপনাকে বলবে যে এইটার কি করো, মানে এই রাশিটার হচ্ছে তুমি কি করো, মানে একটা নির্ণায়ক আপনাকে দিল, যেমন যে কোনো একটা ভুক্তির কথা বলবে যে এই ভুক্তির তুমি সহগুণক নির্ণয় করো, বা হচ্ছে তুমি অনুরাশি নির্ণয় করো, বা একটা নির্ণায়ক দিবে, নির্ণায়ক তার মান কত, মানে নির্ণায়কের মান নির্ণয়, বা এরকম আছে আরো এরকম যে নির্ণায়কের কিছু ধর্ম আছে, যে সবগুলো যদি শূন্য হয়, যে কোনো একটা কলাম, যে কোনো একটা সারি সবগুলো উপাদান যদি শূন্য হয়, সেক্ষেত্রে নির্ণায়কের মান শূন্য হয়। আবার যে কোনো দুইটা কলাম বা যে কোনো দুইটা সারি যদি সমান হয়, সেক্ষেত্রে নির্ণায়কের মান শূন্য হয়। তো এরকম অনেক ধর্মগুলো আছে, ওই জিনিসগুলো আপনাদের শিখতে হবে। তাহলে অনুরাশি নির্ণয়, এরপর হচ্ছে সহগুণক নির্ণয়, নির্ণায়কের বিভিন্ন ধর্ম, নির্ণায়কের মান, এগুলা থেকে আমাদের অনেক অনেক ম্যাথ বোর্ড পরীক্ষায় আসতে দেখা যায়। তো এই যে আমি আপনাদেরকে যে বিষয়টা দেখাইলাম, তাহলে এই বিষয়গুলো আমাদের খুব সুন্দরভাবে শিখতে হবে। এরপর আমরা তো এই যে ম্যাট্রিক্সের প্রকারভেদের মধ্যে এখানে আবার একটা আমরা স্পেশাল ভাবে বলা যায় যে এই প্রকারভেদটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, এটা আমাদের প্রায় প্রায় আসতে দেখা যায়। সেটা হচ্ছে ব্যতিক্রমী এবং অব্যতিক্রমী। ম্যাট্রিক্সের যত প্রকারভেদ আছে ওইগুলো আপনি মোটামুটি দেখলেন, বা দু একটা
যেমন কিছু প্রকারভেদ আছে, যেমন কলাম ম্যাট্রিক্স, সারি ম্যাট্রিক্স, এরপরে তো আছে আমাদের আরো কিছু ম্যাট্রিক্স আছে, নীলপটেন্ট ম্যাট্রিক্স। এরকম কিছু ম্যাট্রিক্স আছে যেগুলো প্রকারভেদ আমার না জানলেও চলবে, এরকম মানে আপনারা কিছু বাদ দিতে পারেন। কিন্তু আপনার হচ্ছে ব্যতিক্রমী অব্যতিক্রমী ম্যাট্রিক্স যেটা, এটা আপনার অবশ্যই পারতে হবে। ব্যতিক্রমী ম্যাট্রিক্সটা কারে কয়? যে ম্যাট্রিক্সটা আপনি নির্ণায়কের সাহায্যে ওটা সমাধান করবেন, যে নির্ণায়কটার আপনি মান বের করবেন। নির্ণায়কটার মান যদি শূন্য হয়, নির্ণায়কের মান শূন্য মানে কি, এটা হচ্ছে ব্যতিক্রমী। আর যদি শূন্য না হয় তাহলে অব্যতিক্রমী। তাহলে এই টাইপটা থেকে আমাদের প্রায় অনেক ম্যাথ আসে। আর এরপর হচ্ছে আমাদের যে কাজটা শিখতে হবে সেটা হচ্ছে ইনভার্স নির্ণয়। বিশেষ করে এমসিকিউ এর ক্ষেত্রে যেহেতু আমি সাজেশনটা দিতেছি, এমসিকিউ এর ক্ষেত্রে আমার হচ্ছে 2x2 ক্রমের যে ম্যাট্রিক্স গুলো আছে ওইগুলোর ইনভার্স কিভাবে বের করতে হয় সেটা আমাদের শিখতে হবে। তো ইনভার্স ম্যাট্রিক্স আমরা শিখলাম। এরপরে তবে ইনভার্স ম্যাট্রিক্স পর্যন্ত যদি আমরা শিখি, তাহলে দেখেন আমি কি কি আপনাদেরকে দিছি। প্রথমে হচ্ছে আপনারা ম্যাট্রিক্সের যে বিভিন্ন প্রকারভেদ আছে, এরপর হচ্ছে অর্ডার, মাত্রা, এগুলো আপনারা একটু দেখবেন। হালকা করে একটু ট্রেসটা দেখে যাবেন, হালকা করে একটা ট্রেস, হালকা করে একটু সমতা। যোগ বিয়োগ না দেখলেও চলবে, স্কেলার গুণন না দেখলেও চলবে, কিন্তু ম্যাট্রিক্সের গুণনটা বেশি ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে নির্ণায়কের ধর্মগুলো দেখবেন, সহগুণক অনুরাশি দেখবেন, নির্ণায়কের মান কিভাবে বের করতে হয় সেটা আপনারা পারেন। আর হচ্ছে ব্যতিক্রমী অব্যতিক্রমী ম্যাট্রিক্স স্পেশাল ভাবে, এবং হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় 2x2 আকারের, এই কয়েকটা জিনিস আপনারা একটু দেখবেন। তো ম্যাট্রিক্স নির্ণয়কে এরপর হচ্ছে আমাদের ক্রেমারের নিয়ম। ক্রেমারের নিয়ম আপনার না দেখলেও চলবে, ক্রেমারের নিয়ম আপনার না দেখলেও চলবে। এমসিকিউ এর ক্ষেত্রে আসলে ক্রেমার রুলস এতটা ইম্পর্টেন্ট না। আর যখন আপনি ওই প্রকারভেদগুলো শিখছেন তখন সমাপ্তি সূচক কিছু বহু নির্বাচনী প্রশ্ন থাকে, যেগুলো 2-3টা করে কারেক্ট হয়, ওইগুলো আপনারা জানেন। ওইগুলা কিন্তু আসলে আমাদের এই যে কয়েকটা টাইপ আপনাদেরকে দিচ্ছি, এগুলা পড়লেই আশা করা যায় যে কমন পড়বে। এরপর তো এই অধ্যায়টা আমাদের গেল। এখন আমাদের যে ফার্স্ট পার্টে মোট 10টা অধ্যায়, এটা আপনাদেরকে আমি একটু বলি। এই 10টা অধ্যায়ের মধ্যে যেমন আমি হচ্ছে 25 ব্যাচ, আমাদের কিন্তু শর্ট সিলেবাস। শর্ট সিলেবাসে কোন কোন অধ্যায়গুলো আসলে দিত তারা, যেগুলো একটু ইম্পর্টেন্ট বেশি, আর যেগুলো লেস ইম্পর্টেন্ট, যেগুলো থেকে আমাদের 1 বছর প্রশ্ন আসে 1 বছর আসে না, ওই প্রশ্নগুলো কিন্তু আমাদের দিত না। তো আপনারা মনে রাখবেন যে আমাদের শর্ট সিলেবাসে অধ্যায় ছিল 6টা। এই 6টা অধ্যায় হচ্ছে 1, 3, 4, 7, 9, 10। তার মানে এই 6টা অধ্যায় আপনার পড়তে হবে। আপনি চাইলে বাকি 4টা অধ্যায় আপনার কিছুই পড়ার দরকার নাই। যেমন দ্বিতীয় অধ্যায় ভেক্টর, এই অধ্যায় আপনি যদি কিছুই না পড়েন, এমসিকিউ এর জন্য কোনোদিন নিয়ে বসলেন না, কোনো ক্লাস করলেন না, এমসিকিউ সৃজনশীলের জন্য কোনো কিছু করলেন না, চলবে। পঞ্চম অধ্যায় বিন্যাস ও সমাবেশ, না পড়লেও চলবে, ওটা পড়ার কোনো দরকার নাই। এরপরে হচ্ছে ষষ্ঠ অধ্যায় ত্রিকোণমিতির ছোট্ট একটা পার্ট, ওইটা আপনার না পড়লেও চলবে, দরকার নাই। এরপর যে ফাংশনের লেখচিত্র, এই অধ্যায়টা আপনার না পড়লেও চলবে। এগুলা অতটা ইম্পর্টেন্ট না। আমি যে 4টা অধ্যায়ের কথা বললাম, এই 4টা অধ্যায় আপনার না পড়লেও চলবে, কিন্তু আমি প্রথম অধ্যায়ের পর আপনার এমসিকিউ সাজেশনটা দিছি। আর সিকিউ সাজেশনটা ওই পিডিএফ এর মধ্যে আপনারা পাবেন। সিকিউ সাজেশনের মধ্যে আমি মাত্র 10টা, একটা অধ্যায়ের উপর আমি 10টা করে সৃজনশীল সিলেক্ট করছি। এই 10টা কোন বোর্ডে কোনটা আসছে, এই 10টা সৃজনশীল আপনি করবেন, তাহলেই হয়ে যাবে সৃজনশীল। আর এখানে ওই বলার প্রয়োজন নাই যে এই বোর্ডের অমুক 10টা, মানে অমুক বোর্ডের অমুক, এত বলার দরকার নাই। আমি আপনাকে 10টা সৃজনশীল পিডিএফ আকারে দিব, ওই 10টা আপনি পড়বেন। নেওয়ার জন্য শুধু হোয়াটসঅ্যাপে নক দিবেন, ফেসবুকে অথবা যে কোনো জায়গায় আপনারা নক দিবেন, আমি দিয়ে দিব। তাহলে সৃজনশীল প্রত্যেক 6টা অধ্যায় থেকে 10টা করে হলে 60টা সৃজনশীল। এই 60টা সৃজনশীলের মধ্যে আপনি এই 60টা সৃজনশীল পড়বেন। আর এমসিকিউ আমি যে কয়টা টাইপ দিই, প্রত্যেকটা টাইপ থেকে 5টা বা 7টা করে আপনি করবেন, 5-7টা করে আপনি এমসিকিউ করবেন প্রত্যেকটা টাইপ থেকে, তাহলেই কভার হয়ে যাবে। তাহলে আমরা এখন দেব তৃতীয় অধ্যায়ের উপর,
যেটা হচ্ছে আমাদের সরল রেখা। সরল রেখা অধ্যায়টা আমাদের ইম্পর্টেন্ট। এই অধ্যায় থেকে আমাদের অনেক প্রশ্ন বিগত বছরগুলোতে আসতে দেখা যায়, এবং প্রত্যেকটা পরীক্ষার জন্যই আমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট। তো তো আমরা এখন যাব হচ্ছে ওটা তো পয়সা ভালাইলাম, লেখা রাখি 1 3 4 7 9 10। তার মধ্যে এই প্রথম অধ্যায় সাজেশনটা আমার হয়ে গেছে। এখন হচ্ছে সরল রেখা। সরল রেখায় আমাদের প্রথম যে টাইপটা থেকে আমাদের বিগত অনেক প্রশ্ন আসছে আর কি, আসতে দেখা যায়। তো এই প্রশ্নটা হচ্ছে আপনার যে জিনিসটা পড়তে হবে সেটা হচ্ছে যে বিন্দু রূপান্তর, বিন্দু এবং বিশেষ করে বিন্দু আর কি। এখানে রেখাটা অতটা ইম্পর্টেন্ট না, তবে রেখা তুলনামূলকভাবে কম আসছে। বুঝাইতে পারলাম বিষয়টা? আমি মনে হয় বুঝাইতে পারছি যে আসলে একটা বিন্দু পোলারে দেওয়া আছে, ওটা কার্তেশীয়তে কি হবে, বা কার্তেশীয়তে দেওয়া আছে পোলারে কি হবে, এটা ইম্পর্টেন্ট বেশি। কিন্তু আপনার যে এটা না পড়লেও চলবে যে একটা সমীকরণ পোলারে দেওয়া আছে, ওটাকে কার্তেশীয় সমীকরণে প্রকাশ, কার্তেশীয় সমীকরণ দেওয়া আছে পোলার সমীকরণে প্রকাশ, এটা এতটা ইম্পর্টেন্ট না। ওটা না পড়লেও চলবে, বাট একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুর যে রূপান্তর সেটা আপনার শিখতে হবে। যেমন যে x ইকুয়াল r cos থিটা, y ইকুয়াল r sin থিটা, এরপর হচ্ছে r ইকুয়াল রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার, আর থিটা যে চারটা চতুর্ভাগের জন্য চারটা, ওই সূত্রগুলো দিয়ে যে ম্যাথগুলো আসছে আমাদের একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে রূপান্তর, এই জিনিসটা আমাদের শিখতে হবে। এরপরে টাইপ 2 আমরা যে জিনিসটা শিখতে বলবো সেটা হচ্ছে দুইটা বিন্দু আমাকে দিবে, দুইটা বিন্দু দিয়ে আমাকে মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে বলবে। সেটা আমাদের টেস্ট পরীক্ষায় একটু কঠিন করে প্রশ্নগুলা। বোর্ড পরীক্ষায় আবার এত কঠিন প্রশ্ন করবে না, বোর্ড পরীক্ষায় তুলনামূলকভাবে অনেক সহজ প্রশ্নই করবে তারা। তো বোর্ড পরীক্ষায় আসলে যে সহজ প্রশ্ন করব, কিন্তু এখানে একটু কঠিন প্রশ্ন কি করে, এখানে আমার পোলার স্থানাঙ্ক দিয়ে দিতে পারে। পোলার স্থানাঙ্ক দিয়ে বলতে পারে যে এখন এই দুইটা পোলার স্থানাঙ্কের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। সেক্ষেত্রে আমাদের ফর্মুলা, দুইটা পোলার স্থানাঙ্ক যদি আমাদের r1 থিটা 1 এবং r2 থিটা 2 এরকম যদি হয়, r1 থিটা 1 এবং r2 থিটা 2 যদি হয়, এটা আমরা সূত্র শিখছিল r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার প্লাস r1 r2 cos থিটা 1 মাইনাস থিটা 2। এটা হচ্ছে আমাদের দুইটা পোলার স্থানাঙ্ক r1 থিটা 1 এবং r2 থিটা 2 হলে দূরত্ব নির্ণয়ের ফর্মুলা। এটা দিয়ে আমরা দুইটা পোলার স্থানাঙ্কের দূরত্ব নির্ণয় করব। আর হচ্ছে দুইটা কার্তেশীয় বিন্দু হইতাছে x1 y1 x2 y2, তাহলে ফর্মুলা হইতাছে x1 x2 হোল স্কয়ার প্লাস y1 y2 হোল স্কয়ার। এই যে দূরত্বটা, তবে এটা হচ্ছে আমাদের বেশি ইম্পর্টেন্ট, এটা আমাদের একটু লেস ইম্পর্টেন্ট। এটা আমাদের লেস ইম্পর্টেন্ট কারণ কি, কারণ এই সূত্রটা যদি আমি নাও পারি, তাও পরেও আমি দুইটা বিন্দুর দূরত্ব আমি নির্ণয় করতে পারবো। কিভাবে? এই দুইটা বিন্দুকে আমি এটা পোলারে নিব, এটাও পোলারে নিব, নিয়া না এই দুইটা পোলারে দেওয়া আছে, এটাকেও কার্তেশীয়তে নিব, এটাও কার্তেশীয়তে নিব, পরে কার্তেশীয় বিন্দুর মধ্যবর্তী দূরত্ব যে ফর্মুলাটা এটা ইউজ করে আমরা করতে পারবো। তাহলে এই দূরত্ব নির্ণয়ের বিষয়গুলো আমাদের শিখতে হবে। এরপর হচ্ছে আমাদের যে জিনিসটা সেটা হচ্ছে রেখা বিভক্তিকরণ। রেখা বিভক্তিকরণের মধ্যে হচ্ছে অন্তর্বিভক্ত, বহির্বিভক্ত, এগুলা ভর কেন্দ্র মানে কি, তিনটা বিন্দু দেওয়া থাকবে, তিনটা বিন্দুর ভুজগুলোর গড় কমা কোটিগুলোর বর, মানে তিনটা বিন্দু হচ্ছে 1 2 3 4 5 6 এরকম তিনটা বিন্দু দেওয়া থাকে। এই যে ভুজ 1 2 3 1 2 3, মানে সবগুলো যোগ করে 3 দিয়ে ভাগ করব। আবার হচ্ছে 4 5 6 আবার 3 দিয়ে ভাগ করব, মানে
কয়টা সংখ্যা যোগ করছি? তিনটা, 3 দিয়ে আর ভাগ। 2টা সংখ্যা যোগ করছি, 2 দিয়ে ভাগ। তো ভর কেন্দ্রটা আমাদের একটু দেখতে হবে। বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের অন্তর্বিভক্ত আর বহির্বিভক্ত। আর মধ্যবিন্দু আমাদের প্রয়োজন নাই, মধ্যবিন্দু আমাদের না থাকলেও চলবে। তাহলে এরপর হচ্ছে আসলে অনেক এক ক্লাসে সম্ভব না। এবার 3টা বিন্দু দেওয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয়, 3টা বিন্দু দেওয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয়, এগুলো আপনারা দেখবেন। সঞ্চার পথ না দেখলেও চলবে। আর বিভিন্ন সমীকরণ নির্ণয়, সমীকরণ নির্ণয় এবং পরামিতিক কিছু সমীকরণ আছে, এগুলো আপনারা দেখবেন। রেখা লেখচিত্রে সরলরেখা উপস্থাপন, দুটা সরলরেখার ছেদ বিন্দু, দুটার সরলরেখার ছেদ বিন্দু এবং মধ্যবর্তী কোণ নির্ণয় সংক্রান্ত এই বিষয়গুলো আপনারা একটু দেখবেন। দুইটা সরলরেখা পরস্পর সমান্তরাল লম্ব হওয়ার শর্ত, দুটা সরলরেখা সমান্তরাল বা লম্ব হওয়ার যে শর্ত আছে, বা এটা সমান্তরাল একটা রেখা নির্ণয়, লম্ব একটা রেখা নির্ণয়, এই বিষয়গুলো আমাদের দেখতে হবে। তো এগুলো আমাদের ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে লম্ব দূরত্ব। লম্ব দূরত্ব বলতে একটা বিন্দু থেকে একটা রেখার দূরত্ব হতে পারে, একটা রেখা থেকে আরেকটা রেখার দূরত্ব হতে পারে, সেই বিষয়গুলো আমাদের একটু দেখতে হবে। এরপর হচ্ছে আমাদের সমাপ্তির সূচক কিছু প্রশ্ন আছে, এগুলো আপনারা একটু দেখবেন। তো এই কয়টা টাইপ আপনাদের দেখলে তাহলে আমাদের সরলরেখা শেষ হবে। এরপর হচ্ছে আমরা যাব হচ্ছে বৃত্ত। বৃত্ত অধ্যায়টা আমাদের কি পড়তে হবে? বৃত্ত অধ্যায়টা হচ্ছে বৃত্ত অধ্যায়। আমি যে কয়টা দিব এই কয়টা আপনারা একটু ভালো করে পড়বেন। তো এই অধ্যায়টা আমি শুধু দিতেছি, আর বাকি 3টা অধ্যায় আপনারা পিডিএফেই পাবেন। এত ক্লাস তো আসলে খুব বড় করা উচিত না, আর একটা সাজেশনের ক্লাস তো বড় হয়ও না। আপনাদেরকে আমি বৃত্ত অধ্যায়টা বলতেছি, আর বাকি 3টা অধ্যায় আপনারা পাবেন। আমাকে নক দিলেই আপনারা পাবেন, ওইখানে একদম পিডিএফ আকারে সৃজনশীল সহ, মানে কোন বোর্ডের কোনটা কোনটা আমরা অ্যাপ্লাই করব এবং এমসিকিউ এর ক্ষেত্রে টাইপগুলোর নাম সহ আমাদের বিস্তারিত লেখা আছে, ওইটা আপনারা নিতে পারেন। ফার্স্ট পার্টেও দিব, সেকেন্ড পার্টেও দিব ওইটা। তাহলে বৃত্ত হচ্ছে আমাদের মূল বিন্দুগামী, মানে একটা বৃত্তের কেন্দ্র যদি আমাদের মূল বিন্দু হয়, কেন্দ্র যদি মূল বিন্দুর উপর অবস্থিত হয় বা মূল বিন্দু যদি হয়, সেক্ষেত্রে x² + y² = r², এটা আমাদের দেখতে হবে। এবং বৃত্তের বিভিন্ন সমীকরণ আমাদের নির্ণয় করা শিখতে হবে। বৃত্তের সাধারণ সমীকরণকে পোলার সমীকরণে প্রকাশ, পোলার সমীকরণকে কার্তেশীয় সমীকরণে প্রকাশ, বৃত্তের স্পর্শকের সমীকরণ, অবিলম্বের সমীকরণ, এই বিষয়গুলা। এরপর হচ্ছে বৃত্তর বহিস্থ কোনো বিন্দু হতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ ও স্পর্শকের দৈর্ঘ্য, স্পর্শকের সমীকরণ, স্পর্শকের দৈর্ঘ্য, এই বিষয়গুলা। দুইটি বৃত্তের সাধারণ জ্যার সমীকরণ। তারপরে অভিন্ন তথ্য ভিত্তিক সাধারণ বহু নির্বাচনী কিছু প্রশ্ন আছে, এগুলা। তো এই কয়েকটা জিনিস করলে আমাদের কাভার হয়ে যাবে। যাই হোক, আসলে অধ্যায়টা খুবই গোছালো ছিল, মাত্র কয়েকটা টাইপ। তো এগুলো আপনারা একটু বাসায় বেশি বেশি প্র্যাকটিস করেন। আর মোট 6টা অধ্যায় আমি আপনাদেরকে সাজেশন দিব যে 6টা অধ্যায় আপনারা পড়েন। এই 6টা অধ্যায় পড়লেই আপনাদের কাভার হয়ে যাবে। কোন অধ্যায় থেকে কোন কোন সৃজনশীল পড়লেই আপনাদের কাভার হয় সেটাও আমি আপনাদেরকে পিডিএফ দিয়ে দিব। এরপর হচ্ছে এমসিকিউ এর ক্ষেত্রে কি কি টাইপ আসলে প্র্যাকটিস করবেন, বা ওই টাইপ থেকে আসলে কয়টা করে একটা রোড ম্যাপ মানে কি? যেমন আমি প্রথম দিলাম হচ্ছে ম্যাট্রিক্সের প্রকারভেদ। ম্যাট্রিক্সের প্রকারভেদ থেকে বিগত 15 সাল থেকে 25 পর্যন্ত এই 10-11 বছরে মোট কয়টা প্রশ্ন আর কি আসছে প্রকারভেদ থেকে, এবার সময় থেকে কয়টা আসছে, ম্যাট্রিক্সের গুণ থেকে কয়টা আসছে, একদম রোড ম্যাপ আকারে। ওই রোড ম্যাপটা আপনি দেখলেই বুঝবেন যে আসলে কোনটা ইম্পর্টেন্ট, কোন টাইপ থেকে আসলে বেশি প্রশ্ন আসছে, তাহলে আমার কোনটা পড়া উচিত, ম্যাট্রিক্সের মাত্রা থেকে আমার কয়টা আসছে, তাহলে ওটা আমার কিভাবে পড়া উচিত। তো এরকম বিষয়গুলো আপনাদেরকে আমি একদম সাজিয়ে দিব। ওটা আশা করি আপনারা সবাই নেবেন, ওটা আপনাদের জন্য খুবই উপকার হবে। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট সাজেশন গেল। আমরা আগামী
কয়েকদিন পর হচ্ছে যদি এটা আমরা ফিডব্যাক ভালো পাই বলতে কি হয়, এটা যদি প্রচুর স্টুডেন্ট যদি দেখে এবং ওরা যদি আমাকে রিকোয়েস্ট করে যে তাহলে সেকেন্ড পার্ট নিয়ে আসেন, সেকেন্ড পার্ট সাজেশন দেন, ফার্স্ট পার্টের সাজেশন আপনারা নেবেন আমার কাছ থেকে, দেখি যে বেশ কিছু স্টুডেন্ট আমার কাছ থেকে কি করছে, ফার্স্ট পার্টের সাজেশনটা নিচ্ছে, তাহলে আমি সেকেন্ড পার্ট নিয়ে আসবো। তো সবাই ভালো থাকবেন এবং সাজেশন ফলো করে খুব গোছালো একটা প্রিপারেশন নিয়ে যাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।